নমস্কার। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। সকলকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাই। আমরা আজকে একটি চমৎকার একটি বিষয় নিয়ে একটু আপনাদের সাথে ভাগ করে নিতে চলেছি। বিষয়টা হচ্ছে সাক্ষাৎকার। এই সাক্ষাৎকার খুব ইন্টারেস্টিং একটা বিষয়। মানে সাক্ষাৎকার গ্রহণ, কোনো বিশিষ্ট মানুষের সাক্ষাৎকার নেওয়া খুব চমকপ্রদ একটা বিষয়। তো তেমনি অমলেন্দু চক্রবর্তী, তিনি বেশ কিছু মানুষের সাক্ষাৎকার নিয়েছেন এবং সেটা খুব একটা ইন্টারেস্টিং ব্যাপার। তো তিনি মানিক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার সাক্ষাৎকারের একটা ঘটনা আছে। তো সেইটা একটু আলোচনা করা যাক। পদ্মা নদীর মাঝি যেমন নিবিড় করে জানে উন্মত্ত উদ্দাম পদ্মার খামখেয়ালিপনাকে, সে নদীর সহস্র কোটি তরঙ্গ, অতলান্ত গভীরতা আর দুই দিগন্ত ব্যাপ্ত বিরাট বিস্তারকে বাংলা সাহিত্যের যে কোনো পাঠকের সঙ্গে তেমনি একাত্ম হয়ে আছে পদ্মা নদীর মাঝি। নদী আর নরম মাটির দেশ এই বাংলা, ইট পাথরের শহর আর মহানগরের পরিচয়ে এর একমাত্র অভিধান নির্ণীত হতে পারে না। এ চেতনাবোধই ছিল 1930-এর নবযৌবনের সাহিত্যাদর্শ। তাই বুদ্ধি সর্বস্ব পণ্ডিত প্রবরদের দরবারই আসরে মানিক বন্দ্যোপাধ্যায়ের যেদিন দূর দরিয়া থেকে উজানিয়া ভাটিয়ালির সুর একতারায় বেঁধে উপস্থিত হলেন, বাংলা সাহিত্যের সনাতনী প্রবাহ যেন নতুন বাঁকে নতুন পথের সন্ধান পেল। সেই সঙ্গে পুতুল নাচের ইতিকথাও তিনি শোনালেন শহুরে মানুষদের। প্রাগৈতিহাসিক আজকাল পরশুর গল্পের মধ্যেও তেমনই নতুন মানুষের পদধ্বনি, নতুন জীবনের কথা ধ্বনিত হতে শুনল সবাই। অবশ্য এই সাহিত্য আন্দোলনে মানিক বন্দ্যোপাধ্যায় একক নন। এ আন্দোলনের সার্থকতার সব কৃতিত্বই তাঁর একার নয়, বরং বলা ভালো সহধর্মী লেখক বন্ধুদের মধ্যে তিনি অন্যতম। বস্তুত বাংলা সাহিত্যের সাম্প্রতিক ইতিহাসে কল্লোল যুগ বলে যে সময়টা চিহ্নিত, মানিক বন্দ্যোপাধ্যায়ের তৎকালীন রচনায় সে যুগের যুগাদর্শ আর যুগধর্মকেই অনুরণিত হতে দেখতে পাই। শ্রীযুক্ত বন্দ্যোপাধ্যায় কল্লোল কালী কলম সংহতির মধ্যে কোনো ক্ষেত্রেই গোষ্ঠীভুক্ত নন, তবে এদের সমসাময়িক কালেই তার আবির্ভাব। সম্পূর্ণ নিরবচ্ছিন্ন থাকা সত্ত্বেও কল্লোল কাহিনীতে তার অপরিহার্য কোনো যুগকে তিনি আশ্রয় করেননি, বরং তার মাধ্যমেই একটি যুগের বাণী ঘোষিত হয়েছে। এখানেই মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রতিভার বৈশিষ্ট্য। তাছাড়া শ্রীযুক্ত বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে সবচেয়ে বড় কথা হলো এই যে কল্লোল কালের প্রায় সব কথাশিল্পী তাদের শক্তিমত্তা নিঃশেষিত হয়ে আসার আগে কারণেই হোক বা অকারণেই হোক, আজ যখন স্তিমিত হয়ে এসেছেন, তখন মানিক বন্দ্যোপাধ্যায় অনলস সাহিত্য সাধনায় আত্মমগ্ন। 1930-এর তারুণ্যের প্রতিনিধি আজকের প্রবীণ যশস্বীরা সাহিত্য থেকে দূরে সরে গিয়ে যখন পথ খুঁজছেন রাজনীতি, চলচ্চিত্র আর নাট্যমঞ্চের বিস্তীর্ণ প্রান্তরে, মানিক বন্দ্যোপাধ্যায় তখনও তার পুরনো এবং নতুন জীবনের পরিমণ্ডলেই সাহিত্যকে জড়িয়ে ধরে আছেন। সবুজ বন আর হলুদ নদীর দেশকে তিনি ভোলেননি, ভুলবেন না। লিখছেন অনেক, আজও লিখছেন, কালও লিখবেন। তিনি চিরকাল আমাদের মধ্যে, আমাদের ভেতরে বেঁচে থাকবেন। তার
লেখাকে আমরা নতুন নতুন করে আবিষ্কার করব, এ প্রত্যাশা আমাদের সবার। সাক্ষাৎকার নেওয়ার সময় শ্রী অমলেন্দু চক্রবর্তী কিছু প্রশ্ন করেছিলেন তাকে, এবং সেই প্রশ্ন এবং তার পরিপ্রেক্ষিতে মানিক বন্দ্যোপাধ্যায়ের যা উত্তর সেগুলো এবার বলা যাক। প্রশ্নটি ছিল, প্রথম প্রশ্ন, সার্বজনীন বিচারে সাহিত্যকে আপনি কোন সংজ্ঞায় অভিহিত করবেন? সাহিত্যের যথার্থ মূল্যায়ন কি? উত্তরে মানিক বন্দ্যোপাধ্যায় বলছেন, সাহিত্য মানুষের জন্যে। যুগ যুগ ধরে মানুষ তার আপন সাধনায় যে সভ্যতা গড়েছে, যে দেশ, যে সমাজ, যে সংসারের রূপ দিয়েছে, মানুষের সাহিত্য তার জয় ঘোষণা করবে। মানুষের হাসি কান্না, সুখ দুঃখ, আনন্দ বেদনা যে সাহিত্যে প্রতিধ্বনিত হতে পারে না, সে সাহিত্য হয়তো কোনো অপকার করবে না, কিন্তু কোনো উপকারও সাধন করতে পারবে না। সাহিত্যের আদর্শ তো ঠিক তা নয়। মানুষের উপকারের জন্যেই তো সাহিত্যের সৃষ্টি। প্রচার করে প্রত্যক্ষভাবেই হোক অথবা প্রচার না করে পরোক্ষেই হোক, ওই উদ্দেশ্য চরিতার্থ করাই প্রত্যেক কবি, কথাশিল্পী, নাট্যকারের একমাত্র ব্রত হওয়া উচিত। যাঁরা সাহিত্যকে জীবন সাধনা বলে বরণ করে নিয়েছেন, তাঁরা তো সমাজেরই মানুষ। সকলের মতো তাঁরাও তো রাষ্ট্রের নাগরিক। কিন্তু অন্যান্য সকলের সঙ্গে তাঁদের যে পার্থক্য রয়েছে, তা দেহে আকারে নয়, বুদ্ধি, মনন আর অনুভূতিতে। সাহিত্যিকরা তাদের এই সংবেদনশীল অনুভূতি দিয়ে মানুষকে দেখাবেন, সমাজের গভীর থেকে গভীরতম অন্তঃপুরে প্রবেশ করবেন। সামগ্রিকভাবে দেশ আর দেশের মানুষকে নিজের সংসার আর নিজের আত্মীয়গুলো গ্রহণ করে দায়িত্ব নেবেন সাহিত্য সৃষ্টির। সমাজের সঙ্গে এই ব্যাপক যোগসাধন বড় কঠিন কাজ। কিন্তু সাহিত্যের ক্ষেত্রে তপশ্চর্যা যে আরও কঠিন। তাই কঠিনতর পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে সহজতর তপস্যায় সাফল্য অর্জন করতেই হবে। আজকের দিনে এই কথা কোনো রকমেই আর স্বীকার করে নেওয়া যায় না যে দেশ, সমাজ আর সাহিত্য মানুষকে গৌণ রেখে সাহিত্যব্রত সম্ভব। তখন অমলেন্দুবাবু আবারও প্রশ্ন করছেন যে, আপনি তো কল্লোল যুগের আবহাওয়াকে সমকালীন দৃষ্টিতে প্রত্যক্ষ করেছেন। সেই সাহিত্য আন্দোলনের উদ্দেশ্য নিয়ে আজ যে বিচার বিশ্লেষণ চলছে, সে প্রসঙ্গে আপনার অভিমত কী? কল্লোল প্রচেষ্টা কি ব্যর্থ? উত্তরে তিনি বলছেন, অবশ্যই নয়। বাংলা সাহিত্যে কল্লোল এক বলিষ্ঠ প্রতিবাদ। কল্লোল যুগ বাংলা সাহিত্যের এক বিপ্লবের যুগ। কল্লোল গোষ্ঠীর বা কল্লোলের আদর্শে আস্থাবান সমসাময়িক কবি, কথাশিল্পীরা দুর্দম, অপরাজেয় যৌবনের প্রতীক, নতুন আশা আনন্দ, নতুন জীবনাদর্শের সূত্রধার। সাম্প্রতিককালের বাংলা কথাশিল্পে গর্ব করবার মতো কোনো সম্পদই যদি না থাকে, তবে সেজন্য অধুনাকালীন গল্পকার, উপন্যাসিকের কৃতিত্ব যতখানি, কল্লোলের দাম তার চেয়ে কম নয়। কল্লোলের মাধ্যমে যে নতুন জীবন চেতনা, যে নতুন সাহিত্যাদর্শ জন্মলাভ করেছিল, আজকের প্রগতিবাদী সাহিত্যে তো সেই নতুন পথেরই অনুসারী। প্রাক কল্লোলকালে বাংলা সাহিত্য ছিল বিদ্বজ্জনের সাহিত্য। মানুষের কোমল প্রকৃতি, মনের দুর্বলতাই সেদিনের সাহিত্যের একমাত্র উপজীব্য সামগ্রী ছিল। এক কথায় বলতে গেলে কল্লোল পূর্ব যুগ ছিল এক কোমল ভাবাবেশের, কোট আনকোট কোমল ভাবাবেশের, সেন্টিমেন্টালিজম যুগ। কিন্তু কল্লোল তারুণ্য এলো মুষ্টিবদ্ধ চ্যালেঞ্জ নিয়ে। গ্রামের কিষানি এসে নায়িকা হলো সাহিত্যের। ক্ষেত খামারের চাষি সম্মানিত নায়কের আসন পেল গল্প উপন্যাসের। নদীর মাঝি, কারখানার মজুর, খনির মালকাটা সবাই এসে ভিড় করলো সাহিত্যের প্রাঙ্গণে।
সাহিত্যের বনেদি আভিজাত্য ভেঙে যাচ্ছে বলে একদিকে যেমন দুঃখ, যন্ত্রণা আর ক্ষোভ, তেমনি অন্যদিকে তখন অফুরান উদ্যম, সুদৃঢ় প্রত্যয় আর অনমনীয় মনের প্রতিজ্ঞা। কল্লোলের আবির্ভাবকে যাঁরা সইতে পারেননি, সেসব পত্রপত্রিকার কিছু কিছু এখনও বেঁচে আছে, কিছু নষ্ট হয়ে গেছে। সেগুলোর পুরনো সংখ্যাগুলোই সাক্ষ্য দেবে কত বড় দুস্তর পারাবার পাড়ি দিতে হয়েছিল কল্লোলকে। একদিন অবশ্য কল্লোলের প্রকাশ বন্ধ হয়ে যায়, কিন্তু তার মৃত্যু হয়নি। আজকের সাহিত্য কল্লোলের আদর্শকে স্বীকার করেছে। এখানেই তো কল্লোলের সার্থকতা। কল্লোল ব্যর্থ নয়। থিসিস আর অ্যান্টিথিসিস এর লড়াইয়ে কল্লোল নিজেকে শুধু প্রতিষ্ঠাই করেনি, নিজের অস্তিত্বকে ঐতিহাসিক করেছে। প্রশ্ন: কল্লোলের মাধ্যমে বাংলা সাহিত্যে যে নতুন বিবর্তন সূচিত হয়, তার মধ্যে আপনি কোন উল্লেখযোগ্য পরিবর্তনকে প্রত্যক্ষ করেছেন? উত্তরে মানিকবাবু বলছেন, কল্লোলের আদর্শের আর এক দুঃসাহসিক প্রচেষ্টা নরনারীর সম্পর্কের নতুন মূল্য নিরূপণ, মানুষের প্রেমের নতুন সংজ্ঞা নির্ণয়। কল্লোলের আগে কবিতায় বা সাহিত্যের পাতায় যে প্রেম আর প্রণয় গাথায় স্থান পেত, তা যেন পদাবলী কাব্যের মতোই এক স্বর্গীয় কিছু, রাধাকৃষ্ণের লীলার মতোই পবিত্র। কিন্তু বিপ্লবী কল্লোল একথা স্বীকার করল না। নরনারীর ভালোবাসা, তাদের প্রেম অমর্ত্যলোকের কিছু নয়, মর্ত্যরই প্রেম। নিস্পৃহ অনাসক্ত প্রেম সাহিত্যকে মধুরতম করতে পারে, কিন্তু বাস্তবে সাধারণ মানুষের জীবনে তা সত্য নয়। বস্তুনিষ্ঠ সাহিত্য তা স্বীকার করতে পারে না, কল্লোলও পারেনি। নরনারীর প্রেমে তাদের হৃদয়ের আকর্ষণ যত বড় সত্য, তাদের যৌন চেতনাও তার চেয়ে কম সত্য নয়। উদ্দেশ্যহীন প্রেমের স্তাবকরা এতে ক্ষুব্ধ হলেন, অশালীন উন্মার্গগামী বলে নিন্দিত করলেন, কিন্তু তারুণ্যের শক্তি দমল না মোটেই। প্রেমের পুরনো আধ্যাত্মিক ব্যাখ্যাকে ভেঙে টুকরো টুকরো করে মানুষের প্রেমকেই সাহিত্যে চিরকাল স্থায়ী করল এই কল্লোল। অবশ্য এর একটা অন্ধকার দিকও রয়েছে। যৌন চেতনাকে প্রাধান্য দিয়ে সাহিত্য রচনা করবার যে অধিকার লেখকরা পেয়েছিলেন, তার অসৎ প্রয়োগও কিছু কিছু হয়েছে। সাহিত্যিক সৌন্দর্য বোধ সম্বন্ধে বিস্মৃত হয়ে অনেকেই সাহিত্যকে নিয়ে উচ্ছৃঙ্খলতা করেছেন, কিন্তু সেজন্য দায়ী কোনো কোনো একক ব্যক্তি, সমগ্রভাবে কল্লোল নয়। শ্রী চক্রবর্তী তারপর প্রশ্ন করছেন, সাম্প্রতিক সাহিত্য সম্বন্ধে আপনার কি মনে হয়? আজকের সাহিত্যকে কি কোনো সংকটকালের সাহিত্য বলে মনে করেন? মানিকবাবু উত্তরে বলছেন, সংকট তো চিরদিনই সাহিত্যের পার্শ্ব সহচর। চিরদিনের সংকটকে পেরিয়ে নতুন পথের সন্ধান করবার প্রয়োজনই তো সাহিত্য। দেশ আর সমাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়াই সাহিত্যের নিত্যকালীন লক্ষ্য। সর্বযুগের মানুষই এমন অগ্রসর হতে চায়। আমাদের এই অগ্রগমনের ইচ্ছাই প্রমাণ করে আমরা পিছিয়ে আছি। পিছিয়ে পড়ার এই সংকট থেকে মুক্তি পেতেই মানুষের সাহিত্য। তবে দেখতে হবে প্রতি যুগের সাহিত্য যেন সেই সংকট থেকে জাতিকে উদ্ধার করতে পারল কি না। যদি সাহিত্যের সে সামর্থ্য থাকে, তবেই বুঝতে হবে সাহিত্য অগ্রসরমান, অর্থাৎ প্রগতিশীল। বাংলা সাহিত্য বেঁচে আছে, সেই সঙ্গে এগিয়েও চলেছে। সংকট আর দুর্যোগের মধ্যে সাহিত্য নতুন পথাবিষ্কারে ব্যর্থ নয় বলেই আমার বিশ্বাস। শ্রীযুক্ত চক্রবর্তী তারপরের প্রশ্ন করছেন, আপনার দীর্ঘদিনের অভিজ্ঞতায় বাংলাদেশের পাঠক পাঠিকাদের আপনি লক্ষ্য করেছেন, তাদের সম্বন্ধে আপনার বক্তব্য কী? উত্তরে মানিকবাবু বলছেন, আমি তাদের শ্রদ্ধা করি। বাঙালি পাঠক নানা স্থানে তারা পৃথককৃত।
একদল আছেন যারা বিদ্বজ্জন, তাঁরা চিন্তা করেন, সাহিত্যের গতি প্রকৃতি নিয়ে আলোচনা করেন, ভুল ত্রুটি বিচার করেন। আর এক শ্রেণীর পাঠক রয়েছেন যারা খুবই সাধারণ, কিন্তু সাধারণ হলেও বিচার বুদ্ধি রহিত নন। সৎ সাহিত্য রচিত হলে পাঠকদের সব মহল থেকেই সাড়া পাওয়া যায়, তবে বিভিন্ন স্তরের পাঠকদের মধ্যে ব্যবধানটা এত বেশি যে রসজ্ঞদের একটি সাধারণ মান নির্ণয় করা কঠিন। তাই দেখা যায় যে উঁচু পর্যায়ের কোনো সৎ গ্রন্থ প্রকাশিত হলে বাংলাদেশে তার স্বীকৃতি পেতে অনেক সময় লাগে। সাধারণ মানুষেরা একটু দেরিতে গ্রহণ করলেও সত্যিকারের সাহিত্য এদেশে কখনো অবহেলিত হয় না। স্থূল মনোহারী সাহিত্যই যত প্রলোভন বিস্তার করুক না কেন, বাংলাদেশের পাঠক পাঠিকা সাহিত্যের মূল্য বিচার করতে জানে। অমলেন্দুবাবু প্রশ্ন করছেন, বাংলাদেশের সম্পাদক প্রকাশকদের সম্পর্কে আপনার অভিমত? উত্তরে মানিকবাবু বলছেন, তাদের কাছে আমার একটিমাত্র অনুরোধ, নিজেদের দায়িত্ব আর সে দায়িত্বের গুরুত্ব সম্বন্ধে তারা যেন সচেতন হন। সাহিত্য পরিবেশনের মহৎ দায়িত্ব তাদের। তারা যেন ভুলে না যান যে সাহিত্য একটি দেশকে যেমন এগিয়ে নিয়ে যেতে পারে, তেমনি পিছনের দিকে টেনেও নিয়ে যেতে পারে। তাই বাণিজ্যিক সাফল্যের কথা ভেবে তারা এমন কিছু যেন না করেন যা সমাজ দেহে ক্ষতচিহ্ন আঁকতে পারে। তারপরের প্রশ্নে অমলেন্দুবাবু বলছেন, আপনার পুতুল নাচের ইতিকথা তো চলচ্চিত্রে রূপায়িত হয়েছে। অধুনাকালে চলচ্চিত্র সাহিত্যের উপর যে প্রভাব বিস্তার করেছে সে সম্বন্ধে আপনার কি বক্তব্য কী? উত্তরে মানিকবাবু বলছেন, সাম্প্রতিককালের চলচ্চিত্র শিল্প প্রসঙ্গে এটুকুই বলা যায় যে বাংলা সাহিত্য উৎকর্ষতার যে উন্নত শীর্ষে আপন প্রতিষ্ঠা অর্জন করেছে, বাংলা চলচ্চিত্র সে তুলনায় অনেক পশ্চাৎগামী। বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্রের অনেক গল্প উপন্যাসের চিত্ররূপ অধিকাংশ ক্ষেত্রেই ব্যর্থ। মনে হয় বাংলা চলচ্চিত্রের এ দৈন্যই এ ব্যর্থতার প্রধান কারণ। বাংলা সাহিত্যের সমপর্যায়ে উন্নীত হতে বাংলা ছায়াছবিকে আরও সাধনা করতে হবে। এখন পরবর্তী প্রশ্ন করছেন অমলেন্দুবাবু, তরুণ লেখকদের প্রতি আপনার উপদেশ কী? উত্তরে মানিকবাবু বলছেন, সাহিত্য সাধনা বড় কঠিন সাধনা, এজন্য একনিষ্ঠ হতে হবে। মানুষকে দেখা, সমাজকে চেনা, দেশে দেশে ঘুরে বেড়ানো তাদের অবশ্য কর্তব্য। একাত্ম হয়ে যেতে হবে জনজীবনের সঙ্গে, তাদের সাংসারিক সুখে দুঃখে, বহির্জগতের নানা সমস্যায়, নানা আন্দোলনের সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলতে হবে। কখনো ভুলেও একথা মনে আনলে চলবে না যে সব জানা হয়ে গেছে। সব জানা যায় না, যেতে পারে না। এজন্যই তরুণ লেখকদের অকৃত্রিম নিষ্ঠা আর প্রচুর অধ্যবসায় থাকা বাঞ্ছনীয়। তারপর অমলেন্দুবাবু প্রশ্ন করছেন, আধুনিক বাংলা কবিতা প্রসঙ্গে আপনার অভিমত কী? উত্তরে মানিকবাবু বলছেন, সাম্প্রতিককালে বাংলাদেশে তো বেশ কয়েকজন শক্তিমান কবি আছেন, তারাও অভিনন্দনযোগ্য, কিন্তু আধুনিক বাংলা কবিতা প্রসঙ্গে একথা বলতে কুণ্ঠা নেই যে আজকের বাংলা কবিতা কেমন যেন এলোমেলো। যুগের ধর্মকে, বাঞ্ছিত সত্যকে এখনও যেন আমাদের কবিরা সমষ্টিগতভাবে ধরতে পারেননি। এককভাবে বিচার করলে অনেক প্রতিভাধর কবিকে আমরা যেমন খুঁজে পাই, সামগ্রিকভাবে আজকের কবিতা নিয়ে আলোচনা করলে সেই ঐশ্বর্যকে পাই না। অমলেন্দুবাবু প্রশ্ন করছেন, ছোট গল্পকার আর উপন্যাসিক, এই দুই সত্তার মধ্যে আপনি কোথায় নিজেকে গভীরভাবে খুঁজে পেয়েছেন? উত্তরে মানিকবাবু বলছেন, সব রচনার প্রতি আমার সমান মমত্ব, তবে উপন্যাসের গতি শ্লথ বলেই তার সমাপ্তি রেখা টানতে দীর্ঘ সময় লাগে। এজন্য মনটাও চলে মন্থর গতিতে।
কিন্তু ছোট গল্প রচনায় রোমাঞ্চ আছে। এতে মনের গভীর সংযোগ করতে হয়। এর দ্রুত তালের সঙ্গে সঙ্গতি রক্ষা করে চলতে হয় বলেই মন কখনো বিশ্রাম পায় না। ছোট গল্প লেখার সময়ের প্রতি একটা সেই মুহূর্তে একটা রোমাঞ্চ বোধ করি। কিন্তু সৃষ্টির আনন্দ শুধু ছোট গল্পেই নয়, উপন্যাসেও পাই। তারপর শেষ প্রশ্নটি করছেন অমলেন্দুবাবু, আপনার প্রতি আমাদের গভীর শ্রদ্ধা। আপনার জীবন বাংলা সাহিত্যের অনেক ভাঙাগড়া প্রত্যক্ষ করেছে। রবীন্দ্রনাথ, কল্লোল, কালিকলম সংহতি, যুদ্ধ দাঙ্গা, আজকের অতি আধুনিক সাহিত্য, এই সুদীর্ঘ সময় পরিক্রমণ করেছে আপনার জীবন। আমাদের অনুরোধ, একটি আত্মজীবনী লিখুন। মানিকবাবু বলছেন, লিখব। সত্যি কি তাই চান আপনারা? আচ্ছা, লিখব। ইতিপূর্বে এমন প্রস্তাব কখনো আসেনি আমার কাছে। আপনার প্রস্তাব গ্রহণ করলাম। লিখব আমার জীবনচরিত, এই আমার প্রতিশ্রুতি।